একটা 20 বছরের ছেলে মডেল হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে সে বুঝে যায় এই শহরে তার মতো স্বপ্নবাজ আরো লাখ লাখ মানুষ রয়েছে। আর কিছুদিন পরেই দেখা যায় ওই ছেলেটি একটি মানুষকে খাটের উপরে উল্টে তার হাত পা বেঁধে ফেলে তার হাতে থাকা ছুরি দিয়ে বারবার তার শরীরকে ক্ষত করছে। আর এই সব কিছুই সে করছে এক অদ্ভুত কায়দায়, এবং একটি মানুষকে হত্যা করে পরে পিৎজা খাওয়া শুরু করে। তাহলে এমন কি ঘটল যে স্বপ্ন দেখা ছেলেটি ধীরে ধীরে পরিণত হলো এক নির্মম অপরাধীতে? ওয়েলকাম, আমি শাহিদ। আজকের কেস, দ্য কেস অফ টিন্ডার কেস। এই ঘটনা শুরু হয় 2018 সালের 2 মে জয়পুরে। 28 বছরের দুশান শর্মা এক মাইনিং কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ছিলেন। সেদিন তিনি কাজ থেকে দেরি করে বাড়িতে ফিরলেন এবং বাড়িতে ফিরে কাপড় বদলে সে পরিবারের সঙ্গে বসেছিলেন। ঠিক তখন প্রায় 6টার দিকে দুশান্তের স্ত্রী লক্ষ্য করল তার ফোনে একটা মেসেজ এসেছে। এরপর দুশান্ত হঠাৎ তাড়াহুড়ো করে স্নান করতে গেল এবং দ্রুত তৈরি হয়ে গেল। তারপর তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, আমি কি তোমার গাড়িটা নিয়ে যাব? অবশ্য দুশান্ত এর আগে কখনো এমন করেনি। তার স্ত্রী ও তার বাবা রমেশ্বরজি দুজনেরই মনে হলো এটা খুবই অদ্ভুত, কারণ দুশান্ত ছিল একজন একেবারে সাধারণ, শান্ত, শান্তিপ্রিয় পরিবারের মানুষ। প্রতিদিন সকালে কাজে যেত, সন্ধ্যা 6টার মধ্যেই বাড়ি ফিরে আসতো। তার স্ত্রী 1 বছরের বাচ্চা আর তার মা বাবার সঙ্গেই সময় কাটাতো এবং রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়তো, যাতে পরের দিন এই চক্র আবার একই রকমভাবেই চলতে থাকে। এরপরে দুশান্ত আবারও তাড়াহুড়ো করে তার বাবাকে বলল, বাবা, আমি তোমার গাড়িটি নিয়ে যাব। এভাবে 1-2বার বলার পরে তার বাবা বলে উঠল, এত রাতে তুমি গাড়ি নিয়ে কোথায় যাবে? তখন দুশান্ত কোনো কথা না বলে বাবার পকেট থেকে চাবিটা বার করে বলল, পুলিশ আমাদের একটা ট্রাক আটকে দিয়েছে, নদীর ধার থেকে বালি নিয়ে আসছিল। আর তুমি তো জানো পুলিশ কিভাবে মাইনিং কোম্পানিগুলোকে টার্গেট করে। আর চিন্তা করার কোনো দরকার নেই, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। এই বলে সে বাড়ির দরজা বন্ধ করে চলে গেল। কিন্তু এই 1 ঘন্টা এখন 2 ঘন্টা হয়ে গেছে, তবু দুশান্ত বাড়িতে ফিরল না। তার কোনো ফোন এলো না, কোনো মেসেজও এলো না। দেখতে দেখতে রাত 12:30 বেজে গেল। তখন দুশান্তের বাবা রামেশ্বরজি সিদ্ধান্ত নিলেন ছেলেকে ফোন করবে। দুশান্তের স্ত্রী ও তার মা দুইজনেই পাশাপাশি দাঁড়িয়েছিলেন। ফোনটা অনেকক্ষণ বেজে গেল, কিন্তু কেউ ফোনটা রিসিভ করলো না, বরঞ্চ ফোনটা কেটে দিল। কিন্তু রামেশ্বরজি খুব একটা চিন্তা না করে ভাবলো হয়তো ব্যস্ত আছে, সেই কারণে ফোনটা কেটে দিয়েছে। এই বলে তিনি বললেন, ঠিক আছে, তোমরা এখন কেউ আর ফোন করো না, আমি 1 ঘন্টা পরে আবার ফোন করব। এই বলে রামেশ্বরজি ঘরে চলে গেলেন। কিন্তু দুশান্তের স্ত্রী তার শ্বশুরের কথায় কান না দিয়ে সে আধ ঘন্টা পরে আবার ফোন করলো। এবার দুশান্ত ফোন ধরল। ফোন ধরার সঙ্গে সঙ্গে দুশান্তের স্ত্রী প্রশ্নের পর প্রশ্ন করা শুরু করলো, কোথায় তুমি? বাবার ফোন কেটে দিলে কেন? আর বাড়িতে ফিরতেই দেরি করছো কেন? উত্তর দেওয়ার সময় দুশান্তের গলা একটু কাঁপা অবস্থায় ছিল। তবু সে বলল, আমি ঠিক আছি, পুলিশ আমাদের 7টা ট্রাক আটকে দিয়েছে, এখন 10 লাখ টাকা ফাইনালি দাবি করছে, আমার বাড়ি আসতে দেরি হবে, তোমরা ঘুমিয়ে পড়ো। এই কথা শেষ করেই তার স্ত্রী কিছু বলে ওঠার আগেই সে ফোনটা কেটে দিল। ফোনের ভিতরে একটা মেয়ের আওয়াজ শোনা যাচ্ছিল অবশ্য, কিন্তু মেয়েটা কে সেটা জিজ্ঞাসা করার আর কোনো সুযোগ পেল না তার স্ত্রী। এদিকে দুশান্তের মা বাবাও সারা রাত ঘুমাতে পারল না। তার বাবা ফোন করতে লাগলেন, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ পেলেন। আর এই কারণেই তাদের চিন্তা বাড়তে লাগলো, মনে খারাপ চিন্তা আসতে লাগলো। দুশান্ত তাদের 3য় ছেলে। তার জন্মের কয়েক বছর পরেই তারা প্রথম 2 ছেলেকে আলাদা আলাদা দুর্ঘটনায় হারিয়েছিলেন। দুশান্ত ছিল তাদের একমাত্র বেঁচে থাকা ছেলে, আর এখন সেও বিপদের মুখে। কিন্তু কেউ হয়তো জানতো না ওই ভালোবাসার ছেলে, এত যত্নের ছেলে, সে কয়েক ঘন্টা আগে কোম্পানির ট্রাক বাঁচাতে বা পুলিশকে ফাইন দিতে যায়নি। সে গিয়েছিল তার জীবনের আর একটি অংশ। সে গিয়েছিল একটি মেয়ের সঙ্গে দেখা করতে, যার নাম ছিল প্রিয়া শেঠ। কিন্তু কেউই হয়তো জানতো না যে তারা যতই অপেক্ষা করুক না কেন, দুশার শুধুমাত্র সেই রাতেই নয়, সে সেই জীবনের জন্য আর বাড়িতে ফিরবে। প্রিয়া শেঠ
প্রিয়া শেঠ ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে, রাজস্থানের ছোট্ট শহর ফালানা থেকে। তার বাবা ছিলেন একজন সাধারণ মানুষ, সঙ্গে কলেজ প্রফেসর, আর তিনি তার সাধ্যমতো তার ছেলে মেয়েদের জন্য একটা প্রাপ্য জীবন দিতে চেয়েছিলেন। আসলে প্রিয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিল এবং তার বাবা গর্ব করে বলতেন যে আমার মেয়ের এত পরিমাণ ট্রফি রয়েছে যে হয়তো ট্রফি রাখার জায়গায় কোনোদিন কম পড়ে যাবে। কিন্তু প্রিয়া যতই গিফটেড চাইল্ড হোক, সহজ স্বভাবের ছিলেন না। তার ভিতরে প্রচুর রাগ জমেছিল। ছোট ছোট কথায় ঝগড়া করে বাড়িতে ভাঙচুর শুরু করে দিত। প্রিয়া এমন মেয়ে ছিল যে কারোর কথাতেই ভয় পেত না, আর তার যেটা প্রয়োজন সে সেটা যে করে হোক হাতিয়ে নিত, কোনো কম্প্রোমাইজ ছাড়াই। হয়তো এত রাগ তার ভিতরে ছিল কারণ সে মনে করত ফালানার মতো একটা ছোট্ট শহর তার জন্য নয়। সে বড় বড় জিনিসের জন্য সে গ্র্যান্ড লাইফের প্রাপ্য। তার বাবা মায়ের দেওয়া এই সিম্পল লাইফের জন্য সে নয়। তাই তার সেই জীবন খুঁজতে 2012 সালে প্রিয়া জয়পুরে এলো আর্টস পড়তে, সঙ্গে প্রস্তুতি করছিল। কিন্তু জয়পুরে লক্ষ্য করলো চারপাশের লোকেরা ইতিমধ্যেই সেই জীবনযাপন করছে যা সে চায়। কিন্তু তার ড্রিম লাইফ তো এখনো অনেক দূরের রাস্তা, এখনো অনেকটা পথ তাকে পার করতে হবে। আর এদিকে তার জামা কাপড় এখনো পুরনো, জুতো এখনো ওল্ড ফ্যাশন, হেয়ার স্টাইল বোরিং। কিন্তু সে ভাবলো সব বদলাতে পারে, একটা পার্ট টাইম জব সে করতে পারে। তাই অনলাইনে জব খুঁজতে শুরু করলো। একদিন হঠাৎ একটা জব অফার দেখলো সে, প্রতিদিন 1000 টাকা আয় করুন, কোনো গ্র্যাজুয়েশন লাগবে না। প্রিয়া তখন ভাবলো এটা তো তার জন্য একদম পারফেক্ট একটা কাজ। আর সঙ্গে সঙ্গে সে ফোন করলো এবং ফোন করার পরপরই সে বুঝতে পারলো কেন এত এই কাজে ভালো টাকা অফার হচ্ছে। এটি ছিল একটি আর্ট সার্ভিস, পুরুষদের মেয়ে সরবরাহ করা কাজ। তাই প্রিয়া তৎক্ষণাৎ ফোনটা কেটে দিল, কিন্তু কয়েকদিন ধরে সেই অফার নিয়ে ভাবতে থাকলো। এদিকে সার্ভিসের লোকেরা তাকে কল করে ইনসিকিউরিটি নিয়ে আঘাত করতে শুরু করলো। ঠিক তারা যা চেয়েছিল প্রিয়ার উপরে তাই হলো, এবং দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে প্রিয়া একজন ওয়ার্কার হয়ে গেল এবং সে নেহা শেঠ নামে কাজ শুরু করলো। যত টাকা তার পরিবার এক মাসে পাঠাতো তত টাকা সে এক রাতে কামাতো। এখন সে দামি দামি জুতো পরে, দামি দামি ঘড়ি পরে, আর দামি দামি জামা কাপড় পরে। কিন্তু এতে সে সন্তুষ্ট হলো না। তাই সে একটা প্ল্যান তৈরি করলো। সে তার নিজস্ব বিজনেস মডেল বানালো। হোটেল রুমে পুরুষদের সঙ্গে দেখা করবে, কেসের হুমকি দিয়ে তাদের থেকে টাকা লুট করবে। এভাবেই কারোর সঙ্গে শোয়ার প্রয়োজন ছাড়াই বেশি টাকা কামাতে পারবে। প্রিয়া তার এই ফ্রড প্ল্যানে এতটাই জড়িয়ে পড়লো যে সে কলেজ পর্যন্ত ছেড়ে দিয়েছিল। সে অনেক স্পট সার্ভিস সাইডে নিজের একাধিক প্রোফাইল খুলল, আলাদা আলাদা নাম আর অন্য অন্য মেয়েদের ছবি দিয়ে। এই প্রোফাইলগুলো দিয়ে সে লোকজনকে হোটেলে আর ক্লাবে ডাকত। যদি কেউ তার সাইট থেকে তার নিজের প্রোফাইল বুক করত, তাহলে দেখা করে রেপের হুমকি দিয়ে টাকা লুটে নিত। কিন্তু কেউ তার অন্য প্রোফাইল থেকে অন্য কোনো মেয়েকে বুক করত, তাহলে সে দেখা করে বলতো আপনারা আমাকে পেমেন্ট দিন, আমি বাইরে গিয়ে মেয়েটাকে ভিতরে পাঠিয়ে দিচ্ছি। এরপর শুধু টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যেত। প্রিয়া সবাইকেই তার শিকার বানাতো না, তার কিছু নির্দিষ্ট ক্যাটাগরিও ছিল। প্রথমত মিডল এজের পুরুষ, তাদের কাছে বেশি পরিমাণ টাকা থাকে। দ্বিতীয়ত জয়পুরের হবে না, যাতে লোকাল পুলিশের কমপ্লেন না করে। তৃতীয়ত বিবাহিত আর সন্তান সম্পন্ন, যাতে তারা কারোর সামনে মুখ খুলতে না পারে। প্রিয়ার এই ফ্রড বিজনেস দারুণভাবে চলছিল। কিন্তু বেশি দিন না, একদিন এক পুরুষ পুলিশে কমপ্লেইন করলো। প্রিয়াকে কয়েকদিনের জন্য জেলেও কাটাতে হলো। তখন সে বুঝলো তাকে সহজেই ধরা পড়ে যেতে হতে পারে। তার লাইফস্টাইল চালিয়ে যাওয়ার জন্য একটা লং টার্ম শিকার দরকার, যেখানে সে কোনো ধনী পুরুষকে প্রেমের জালে ফাঁসিয়ে তার টাকা খরচ করাবে। কিন্তু রিপোর্ট অনুসারে প্রিয়ার প্রতি মাসের খরচ প্রায় 2 লক্ষ টাকারও বেশি ছিল। তাই প্রিয়ার পারফেক্ট শিকার মিলল গজারাল সিং নামে একজন। সে নয়ডা ভিত্তিক বিজনেসম্যান ছিল। গজারাল প্রিয়াকে ভালোবেসে ফেললেন। আসলে সে তাদের দুজনের জন্য একটা বাড়ি পর্যন্ত কিনে নিল। তারা সেখানে একসঙ্গে থাকতো। প্রিয়ার উপর টাকা খরচ করতে তার কোনো সমস্যাও ছিল না। কিন্তু কয়েক মাস পর গজারাল লক্ষ্য করলো প্রিয়া কতটা ডিমান্ডিং। সে বুঝতে পারলো প্রিয়া তার সঙ্গে শুধু টাকার জন্য, তাই সে প্রিয়াকে ছাড়তে চাইল।
প্রিয়া তখন হুমকি দিল, তুমি এভাবে আমাকে ছেড়ে দেবে কিভাবে? আমি তোমার উপরে কেস করে তোমার জীবন শেষ করে দেব। কিন্তু গাজারাল ভয় পাওয়ার লোক ছিল না। সে বলল, যাও গিয়ে কেস করো, আমি তোমার উপর ফ্রডের কেস করব। এই কথা শুনে প্রিয়া বুঝতে পারলো যে গাজারাল তাকে ফাঁসাতে পারে, তাই সে এমন কিছু বলল যাতে গাজারাল সত্যি সত্যি ভয় পেয়ে যায়। আমি তোমার বোনের মুখে অ্যাসিড ছুঁড়ে মারব। প্রিয়া হেসে হুমকি দিল। গাজারাল তখন বুঝলো প্রিয়া আসলে একটা সাইকো, তাই চালাকি করে সে হুমকি ভরা কলগুলো রেকর্ড করলো। তার থেকে ছাড় পাওয়ার জন্য পুলিশ কমপ্লেন করলো। ফলে প্রিয়াকে আবার গ্রেপ্তার করা হলো, কিন্তু আবারও তাৎক্ষণিক জামিন পেয়ে গেল সে। 2018 সালের 23 জানুয়ারি পরিবাদী গাজারাল সিং লিখিত অভিযোগ করেন যে প্রিয়া নামের মেয়ে তাকে ব্ল্যাকমেল করছে। সে নিজের ইচ্ছায় তার সঙ্গে রিলেশনশিপে ছিল, এখন বলছে হয় 1 লাখ টাকা দাও, না হলে কেস করবে। এরপর তদন্তে দেখা যায় তার কাছে রেকর্ডিং আছে, যেমন হোয়াটসঅ্যাপে কথা বলা। হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং হয় না বলে সে অন্য ফোন থেকে রেকর্ড করেছে। এইসব কমপ্লেন করার পর যখন প্রিয়া বুঝলো যে গাজারাংয়ের সঙ্গে তার সম্পর্ক আর ভালো যাবে না, তাই সে আবার নতুন শিকার খুঁজতে টিন্ডারে গেল, যা একটা ডেটিং অ্যাপ ছিল। কিন্তু টিন্ডারে তার দুটো জিনিস মিলল, পরবর্তী শিকার আর পরবর্তী ভালোবাসা। 28 বছরের প্রিয়া যখন টিন্ডারে 21 বছরের দিকান্ত কর্মার প্রোফাইল দেখলো, তখনই তার প্রতি আকৃষ্ট হলো। আর হবারই কথা, সে তো একজন হ্যান্ডসাম মডেল আর উচ্চ আকাঙ্ক্ষী অভিনেতা ছিল। আর সেই রাজস্থানের পদ্মপুরের শহর দীক্ষান্তকে সেই ছোট শহর ছাড়তে ততটাই ব্যাকুল করেছিল যতটা প্রিয়া তার ফালানা শহর ছাড়তে ব্যাকুল ছিল। পদ্মাপুরে তার একমাত্র কাছের ছিল তার শৈশবের বন্ধু লক্ষালয়া। লক্ষা জানতো দীক্ষান্তের পদ্মাপুরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার তো মডেল হতে হবে। তাই সে 10ম শ্রেণী পাশ করার পর ট্রেন ধরে দিল্লি চলে গেল, কিন্তু শীঘ্রই বুঝলো দিল্লিতে মডেলিংয়ের জন্য ঠিক জায়গা নয়, বরঞ্চ মুম্বাই। তাই সে মুম্বাই চলে এলো, কিন্তু কয়েক মাস পর বুঝলো এখানে তার মতো লাখো লাখো ছেলে এসে পড়ে আছে, অনেকের তো সুযোগই মিলবে না। তাই সে প্রডিউসার হয়ে মুভি বানানোর চেষ্টা করলো, কিন্তু প্রজেক্ট ফেল। তার উপরে লাখ লাখ টাকার ঋণ জমে গেল। এরপরে পাওনাদাররা দরজায় কড়া নাড়তে শুরু করলে মুম্বাই থেকে পালিয়ে রাজস্থানে ফিরল। এখন জয়পুরে ছোটখাটো প্রজেক্ট করে। ঠিক তখন তার প্রোফাইল টিন্ডারে প্রিয়ার সঙ্গে ম্যাচ হয়। প্রিয়া দিখান্তকে শিকার বানাতে চাইল, কিন্তু তার সঙ্গে কিছু সময় কাটানোর পর সে বুঝলো দিখান্ত তার মতোই। সে তার কথা বোঝে। ধীরে ধীরে প্রিয়া দিখান্তকে ভালোবেসে ফেলল। আসলে সেও তাদের দুজনের জন্য একটা বাড়ি কিনে ফেললো, যেখানে তারা একসঙ্গে থাকবে। এবং দিখান্তের বন্ধু লক্ষাও প্রায় তাদের বাড়িতে সময় কাটাতো। তিনজনে ভালো বন্ধু হয়ে গেল, একই বাড়িতে বসে চিল করতো, পার্টি করতো, ড্রিঙ্ক করতো, যা প্রিয়া এনে দিত। একদিন প্রিয়া দিখান্তকে তার সত্যি কথাটা বলল, কিন্তু প্রিয়ার এই সত্যি কথা শোনার পর তবুও দিখান্ত তার থেকে দূরে যেতে পারল না। হয়তো কারণ ছিল প্রিয়ার মাধ্যমেই দিখান্ত সেই গ্র্যান্ড লাইফস্টাইলের স্বাদ পেয়েছে, যা সে সব সময় চেয়েছে। কিন্তু একটা সমস্যা ছিল, দিখান্তের উপর 21 লাখ টাকার ঋণ। এখন সেই দায়িত্ব নিল প্রিয়া নিজের উপর। তাই সে শেষবার টিন্ডারে লগ ইন করলো, শেষ শিকার খুঁজতে। তাদের পরিকল্পনা ছিল একদমই সাধারণ, খুব ধনী পুরুষ, জয়পুরের হবে না যে 21 লাখ টাকা সহজেই দিতে পারে। আর তখনই সামনে এলো সেই দুশান্ত। দুশান্ত ছিল বিবাহিত 1 বছরের মেয়ের বাবা এবং মধ্যবিত্ত। তার মনে হচ্ছিল মেয়ের জন্মের পর তার স্ত্রী তার কাছে একঘেয়েমি হয়ে গেল। তাই সে ডিজায়ার পূরণ করতে, জীবনটা একটু স্পাইসি করতে টিন্ডারে অ্যাকাউন্ট খুলল, ফেক নাম আর একটা ফেক আইডেন্টি নিয়ে। তার প্রোফাইল অনুসারে তার নাম দিল বিমান কোহলি, দিল্লির একজন মিলিনিয়ার বিজনেসম্যান, অর্থাৎ প্রিয়ার পারফেক্ট শিকার। টিন্ডারে প্রিয়া বিমানের সঙ্গে ম্যাচ করলো, দুজনের মধ্যে কথা হলো, কয়েকবার দেখাও হলো। কোথাও না কোথাও দিশান্তের প্রিয়ার উপরে ভরসা বাড়তে শুরু করলো। এদিকে প্রিয়া তার বয়ফ্রেন্ড দিখান্ত আর লক্ষ্ণের সঙ্গে প্ল্যান করলো দুশান্তকে অর্থাৎ বিমানকে অপহরণ করবে, তার কাছ থেকে টাকা দাবি করবে, লুট করে ছেড়ে দেবে। 2018 সালের 2 মে প্রিয়া বিমানকে তার বাড়িতে নিয়ে এলো। তখন দিখান্ত আর লক্ষ্য তার উপরে হামলা করলো এবং চেয়ারের উপরে তাকে বেঁধে ফেললো। দুশান্ত কিছু বোঝার আগেই বুঝলো প্রিয়াও তাদের সঙ্গে। এইটা দেখে সেও হতবাক হয়ে গেল। অন্যদিকে প্রিয়া তার পকেট থেকে ওয়ালেট বার করলো, তার থেকে একের পর এক কার্ড বেরোলো, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আর সবটাতেই একটাই নাম ছিল দুশান্ত শর্মা।
প্রিয়া তার জামার কলার ধরে জিজ্ঞাসা করলো, তুমি কে? দুশান্ত তখন বলল, আমার নাম দুশান্ত শর্মা। তোমার সঙ্গে আমি মিথ্যা বলেছিলাম। তখন প্রিয়া জিজ্ঞাসা করলো, তুমি ধনী তাই না? প্রিয়া কনফার্ম করতে জিজ্ঞাসা করলো। দুশান্ত বলল, না, আমি একজন মধ্যবিত্ত ছেলে। প্রিয়া পরবর্তী প্রশ্ন করলো, তুমি কোথাকার? এই উত্তরের উপর নির্ভর করছিল দুশান্তের জীবন বাঁচবে নাকি মরবে। এরপর দুশান্ত উত্তর দিয়ে বলল, জয়পুর। ঠিক তখনই দুশান্তের বাবা ফোন করেছিল, তাই প্রিয়া ভয়ে ফোন কেটে দিয়েছিল। কিন্তু তার স্ত্রীর কল এলে সন্দেহ না করে দুশান্তের সঙ্গে কথা বলতে দেওয়া হলো। এইভাবে কয়েক ঘন্টা কাটলো। তারা বুঝতে পারলো না যে দুশান্তকে কি করবে, তাই রাত ভোর তাকে মারধর করলো, টর্চার করলো, টাকা দাবি করলো। পরের সকালে প্রিয়া দুশান্তের ফোন থেকে তার বাবা রামেশ্বরজিকে কল করলো। ছেলেকে জীবিত দেখতে চাইলে 6টার মধ্যে 10 লাখ টাকা জোগাড় করতে হবে। দুশান্তের বাবা অনুরোধ করে বলল, আমার কাছে তো এখন মাত্র 3 লাখ টাকা আছে, 10 লাখ টাকা জমাতে একটু সময় দিন আমাকে প্লিজ। তখন প্রিয়া গালাগালি দিয়ে বলল, 3,20,000 মধ্যে, আর বাকি টাকা সন্ধ্যা 6টার মধ্যে ছেলেকে জীবিত দেখতে চাইলে। এই বলে প্রিয়া ফোন কেটে দিল। এদিকে রামেশ্বরজি এফডি ভাঙতে ব্যাংকে ছুটলেন। প্রতি মিনিট গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রিয়া, দিখান্ত আর লক্ষ্য দুশান্তকে বিছানায় শুইয়ে তার মুখ খাটের উপরে ফেলে চাপতে লাগলো, কিন্তু দুশান্ত মরল না, শুধু অজ্ঞান হয়ে গেল। তারপর প্রিয়া রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে এলো। দুশান্তের উপরে সেই ছুরি দিয়ে বারবার আঘাত করলো। এরপর দুশান্ত মারা গেল এবং মারা যাওয়ার পরে তারা ক্যাজুয়ালি পিৎজা অর্ডার করলো, লক্ষ্যকে বাড়িতে পাঠালো। কিন্তু এখানেই তারা থেমেছিল না। দিকান্ত আর প্রিয়া দুশান্তের সেই গাড়ি নিয়ে একটা বড় সুটকেস এনে তার লাশ তার মধ্যে ভরে ফেলল। রাস্তার ধারে লাশ ফেলতে যাওয়ার সময় দুশান্তের ফোনে নোটিফিকেশন এলো, তার বাবা অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠিয়েছে। প্রিয়া হেসে লাশ ঠিক জায়গায় লুকালো, তারপর পরবর্তী শিকারের সঙ্গে দেখা করতে গেল। এদিকে দুশান্তের বাবা পুলিশকে সব বলল। এরপরে পুলিশ দুশান্তের সেই গাড়ি খুঁজতে টিমকে অ্যালার্ট করলো। রেলওয়ে স্টেশনের কাছে পুলিশ গাড়িটা দেখলো। এই গাড়ির ভিতরে প্রিয়া, দিখান্ত এবং লক্ষ্য, এই 3 জন ছিল। গাড়ির জানালায় টোকা দিয়ে পুলিশ জানালো জানালা খুলতে। প্রথমে চাবি কেড়ে নিল, এরপর 3 জনকে বাইরে আসতে বলল এবং পুলিশ তাদের কাছে জিজ্ঞাসা করলো, এই গাড়িটা কার? উত্তরে প্রিয়া বলল, আমাদের বন্ধু। তারপর পুলিশ জিজ্ঞাসা করলো, তোমাদের বন্ধু কোথায়? উত্তরে প্রিয়া বলল, আমরাই তারা যাদেরকে আপনারা খুঁজছেন। সে আমাদের বন্ধু ছিল, আমাদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল, আমরাই তাকে মেরে ফেলেছি। এটা শুনে পুলিশ তৎক্ষণাৎ 3 জনকে গ্রেপ্তার করলো। কিন্তু এসবের পরেও প্রিয়ার একটুও অনুশোচনা হলো না। আসলে তার মনে হচ্ছিল সে সমাজ সেবাই করেছে। তখন পুলিশ প্রিয়াকে সেই লাশের ব্যাপারে জিজ্ঞাসা করলে প্রিয়া উত্তরে বলে, সেই লাশ আমরা অনেক আগেই ফেলে দিয়ে এসেছি, সেটা হয়তো এখন আর পাওয়াই যাবে না। তখন পুলিশ জিজ্ঞাসা করলো, খুন করার পরেও কি তুমি অন্য কারোর কাছে টাকা চাইতে গিয়েছিলে? তখন প্রিয়া বলল, এটা কোনো খারাপ কাজ নয়, যারা আমাদের থেকে সার্ভিস নিয়ে আসতো তাদের থেকে আমরা টাকা নিতাম, কিন্তু দিতাম না। তারা স্ত্রীদেরকে বাড়িতে রেখে আমাদের কাছে কলগাল নিতে আসতো, আমরা টাকা নিয়ে শুধু পালাতাম। এমন লোকেদের সঙ্গে তো আমরা ভালোই করেছি। এটা ছিল এক ধরনের সমাজ সেবা, আর এখন আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, পুরোপুরি ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই। শেষে প্রিয়া বলল যে আমি সমাজ সেবা করছি। সত্যি কি তার এই কাজ সমাজ সেবামূলক কাজ ছিল? আর দিশান্তের সঙ্গে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।